মামনি, আর কত ঘুমাবি? এবার ওঠ, বিয়েতে যেতে হবে। মা, আর একটু ঘুমাই না। না, তোমার জন্য গায়ে হলুদে যেতে পারিনি। আজ সকাল থেকে আশরাফ চৌধুরী বেশ কয়েকবার ফোন দিয়েছে। ওঠ না মা। উঠছি মা। এত রাত করে পড়তে কে বলেছে? মা, রাত করে না পড়লে তো ক্লাসে প্রথম হতে পারবো না। ঠিক আছে, এবার ঝটপট রেডি হয়ে নাও। গভীর রাত পর্যন্ত সীমা বই পড়ে, ফলে দেরিতে ঘুম থেকে ওঠে। সীমা বাবা মার একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, লম্বা চুল, টানা টানা চোখ, সহজে যে কেউ প্রেমে পড়ে যাবে। সীমা কলেজের ছাত্রী, ক্লাসের টপার, কিন্তু প্রেমের ধার ধারে না। আজ সীমার স্যার আর বাবার বন্ধুর ছেলে রাজের বিয়ে। রাজ আমেরিকা থেকে পড়াশোনা করেছে, এখন সীমাদের কলেজের টিচার। সামনে পরীক্ষা হয়, গায়ে হলুদে যেতে পারেনি। সীমা বেড থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, পিঙ্ক কালারের ড্রেস পরে মায়ের কাছে যায়। উফ মা, তোমাকে যা লাগছে না, একদম পড়ি। আমার মামনিকেও কম সুন্দর লাগছে না। আমাকে কেউ কিছু বললো না? বাবা, তোমাকেও সুন্দর লাগছে। এখন তোমাদের পিছনে আমাকে গার্ড লাগাতে হবে, যদি কেউ তুলে নিয়ে যায়। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। তবে তুমি দুষ্টুমি করবে না। মা, তুমি এই কথা বলতে পারলে? তুমি যে কত ভালো তা আমরা ভালো করে জানি। মা। খবরদার, আমার মেয়েকে বকবে না। ঠিক আছে, চলো। সীমার বাবা মাহিন খান একজন বিজনেসম্যান, নিজস্ব গাড়ি বাড়ি সব আছে। ওরা আশরাফ চৌধুরীর বাড়িতে আসে। আশরাফ চৌধুরী তাদের দেখে এগিয়ে আসে। আরে মাহিন, কাল এলি না কেন? জানিস তো, সীমার পরীক্ষা সামনে, তাই সীমাই আসতে চায়নি। সীমা গাড়ি থেকে নামে। লিটন প্রিন্সেস কেমন আছো? তুমি কাল আসোনি, আমার মন খারাপ করেছে। সরি আঙ্কেল, আজ তো এসেছি। তোমাকে খুব সুন্দর লাগছে, ভেতরে যাও, তোমার আন্টি তোমার জন্য অপেক্ষা করছে। সীমা তার মায়ের সাথে ভেতরে চলে যায়। রাজের হবু বউয়ের বাড়ি সিলেটে, তাই সকালে সবাই বেরিয়ে পড়বে। আন্টি। ওরে আমার কলিজা, আমার বুকে আয়, তোমাকে অনেক মিস করেছিলাম। আমিও করেছিলাম। অভি কোথায়? ওর রুমে, তোমার বাকি বন্ধুরাও ওখানে আছে, যাও। অভি আর সীমা ক্লাসমেট, রাজের ছোট ভাই। সীমা অভি রুমে চলে যায়। ওই গন্ডার, কই রে তোরা? সীমা, মেহমান ভর্তি বাড়ি, প্লিজ তুমি এসব বলে আজ গালি দিও না প্লিজ। তুই কাল এলি না কেন? বেচারি পড়াশোনা করেছি। ওই শাকচুন্নি, তোদেরকে আমি। ওয়াশরুম থেকে পানির বালতি এনে ওদের দিকে পানি ছুড়ে। ওই সময় রাজ তার নতুন শেরওয়ানি পরে অভিকে ডাকাতে এসেছিল। সবাই বসে পড়লে সব পানি রাজের গায়ে পড়ে। সীমা, এই রে, সেরেছে স্যার যে রাগী, আমাকে এবার কাঁচা চিবিয়ে খাবে। সীমা মাথা ঘুরে পড়ে যেতে ধরলে রাজ ধরে ফেলে। সীমা, কথা বল সীমা। ভাইয়া, তোমার গায়ে পানি পড়েছে বলে তুমি এভাবে ওকে রাগ দেখালে। আমি তো। চলে যাও ভাইয়া। রাজ রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সীমা, ওঠ, আর অভিনয় করতে হবে না। তুই কিভাবে জানলি? তোকে আমি ভালো করে জানি। চল রেডি হয়ে নে, তোর সাজটা নষ্ট হয়ে গেছে। আর লেহেঙ্গা পরবি? সীমা, আমরা সবাই করেছি। কিন্তু আমি আনিনি লেহেঙ্গা। আমার আলমারি দেখ, তোর জন্য মা নিয়ে রেখেছে। আমি আর রাহুল বাইরে যাচ্ছি। অভি বাইরে গেলে অনু, নিধি আর সীমা রেডি হয়ে নেয়। সিঁড়ি দিয়ে নামার সময় অভি হা করে সীমার দিকে তাকিয়ে থাকে। অনুকে নিধিকেও কম সুন্দর লাগছে না। সীমা, আমাকে একটা চিমটি কাটতো। তোদের আজ এত সুন্দর কেন লাগছে? সীমা জোরে একটা চিমটি দেয়। আউচ, এভাবে কেউ দেয়? চল। সবাই গাড়িতে বসে। রাজকে তো সেই লেভেলে সুন্দর লাগছে। মেয়ের বাড়িতে গিয়ে শুনে মেয়ে অন্য একটা ছেলেদের সাথে পালিয়ে গেছে। এটা শুনে রাজের বাবা খুব রাগারাগি করে। আমার আরেকটা মেয়ে আছে, তার সাথে আপনার ছেলের বিয়ে দিব। আমি দেশের বড় বিজনেসম্যান, আমার মান সম্মান আছে, আপনার ঘরের কোনো মেয়েকে আমি ঘরে তুলবো না। আশরাফ দেখ, বিয়েটা না হলে তুই সমাজে মুখ দেখাতে পারবি না। রাজের আজ বিয়ে হবে, কিন্তু ওদের মেয়ের সাথে নয়, তোর মেয়ে সীমার সাথে। সীমার সাথে রাজের বিয়ে দিব। সীমা পাশে দাঁড়ানো ছিল, সব কথা শুনে অজ্ঞান হয়ে যায়। বাবা, আমি বিয়ে করতে পারবো না, ওটা একটা রাক্ষস। আমি দেখছি মামুনি। মুখে পানি ছিটা দিয়ে সীমার জ্ঞান ফিরে। সীমার বাবা রাজের বাবার কাছে যায়। সরি আর আমার মেয়ে তোর ছেলেকে বিয়ে করবে না। আমার মেয়ের চোখে আমি পানি দেখতে পারবো না। ভাইজান শুনে, আমি আপনার কাছ থেকে একটা জিনিস পাই,
আমি আপনার স্ত্রী সন্তানের জীবন বাঁচিয়েছিলাম। আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। আজ আপনার মেয়েকে চাচ্ছি। সীমার জন্ম হওয়ার সময় সীমার মায়ের শরীর থেকে অনেক রক্ত ঝরে। সীমা আর তার মায়ের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন ছিল, বাট কোথাও রক্ত পাওয়া না গেলে রাজের মা রক্ত দেয়। ডাক্তার প্রথমে ব্লাড নিতে চায় না, কারণ যতটা ব্লাড লাগবে রাজের মায়ের শরীর থেকে নিতে গেলে জীবনের ঝুঁকি আছে। তবুও রাজের মা ব্লাড দেয়। সীমা ও তার মা বেঁচে গেলেও রাজের মা অনেক দিন অসুস্থ ছিল। তখন মাহিন খান কথা দিয়েছিলেন যে রাজের মা যা চাইবে দেবেন। এতদিন তিনি কিছুই চাননি। কি হলো, দেবেন না? ভাবি আমাদের জীবনটা চান, আমরা দিব। আমার মেয়েকে আমরা দিতে পারবো না, ও অনেক ছোট। আমাদের মেয়েকে আমরা পড়াবো। তবে যা শুনেছিলাম সব ভুল। মাহিন খান কথা দিয়ে কথা রাখে না। ভাবি, সীমা এই বিয়েতে যদি মত দেয় তবে আমরা রাজি আছি। আমি সীমার সাথে কথা বলবো একা। রাজ সীমাকে নিয়ে অন্য একটা জায়গা চলে যায়। এখনো সময় আছে, আমার ছোট মেয়ের সাথে বিয়ে দিন। ওই চুপ, মেয়ে যখন পালালো তখন আটকাতে পারেনি, এখন আবার হাত ছাড়ো না আমার। সীমা দেখো, আমার বাবার মান সম্মানের ব্যাপার। তুমি এখন বিয়ে করো, পরে আমি তোমাকে ডিভোর্স দিব। আর আমি গন্ডার ভাল্লুক কেমন লাগে বলুন তো, যদি বিয়ের আগেই ডিভোর্স দিতে চাই? কি ভাবছো? ভাবছি আপনাকে বিয়ে করলে আমার জীবন শেষ। যে আপনার রাগ, আমাকে কোন দিন না মেরে ফেলেন। তোমাকে কথা দিলাম কোনোদিনও তোমাকে বকবো না, তুমি আর যাই করো না কেন। আমার পড়াশোনা বন্ধ করতে পারবেন না, আর স্বামীর অধিকার চাইবেন না। ওকে ডান। এমনিতেও বাবার কথা যখন দিয়েছে রাখতে তো হবেই। রাজ মুচকে হেসে সীমাকে নিয়ে বিয়ের আসরে আসে। সীমা রাজি হয়েছে বলে সবাই খুব খুশি। সীমা, তুই ওই খাটাসটাকে বিয়ে করবি? দেখতে ভালো হলেও যে রাগ। বাবার কথা রাখতে রাজি হয়েছি, আর এখান থেকে রাজ আমাকে এমনিতেই যেতে দিবে না, তাই রাজি হয়েছি। বাট সংসার করব না। কি করবি? শোন তবে, ওদের কানে কানে আইডিয়াটা বলল। তাই তো বলি, সীমা এত সহজে রাজি হলো কেন? গ্রেট আইডিয়া পালানোর। একদিন আমরা পড়া দিতে না পারায় খুব বকেছিল, আজ প্রতিশোধ নেওয়া হবে। সীমা, আই তোকে কোলে নিয়ে নাচি। পরে নাচিস, আগে প্ল্যান মোতাবেক কাজ কর। অভি আর রাহুলকেও জানাস। ওকে। সীমা আর রাজের বিয়ে হয়ে গেল। সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে সীমা গাড়ি দাঁড় করায়। এনি প্রবলেম? স্যার, আমার কেমন জানি লাগছে। পানি আছে? ড্রাইভার, পানি নেই। না স্যার। শিট, গাড়িতে পানি রাখো না কেন? সীমা একটু বসো, আমি দেখছি বাকি গাড়িগুলো পানি আছে কিনা। রাজ বেরিয়ে গেলে সীমাও নেমে পড়ে গাড়ি থেকে। সবচেয়ে সামনের আর যেটা আছে সেটাতে দৌড় মারে। অভি, সব রেডি তো? ধর, একটা শাড়ি আছে, এতে কাজ হবে। জরিনা, এদিকে আয়। সীমা আফা, আপনি বাড়াবাড়ি করতেছেন। রাজভাইজান জানতে পারলে আমারে মাইরা ফেলবো। কিচ্ছু করবে না। এই বিয়ে কিভাবে হলো তো জানিস? তবু ছেলেদের বিশ্বাস করতে নেই। অভি, রাহুল, তোরা ওইদিকে যা। সীমা গাড়ির ভেতরে বসে জরিনাকে নিজের লেহেঙ্গা পরায়। সীমা একটা শাড়ি পরে, যেটা বিয়ের কনের জন্য এনেছিল। আমার ডর করে। তুই না গেলে করিমের সাথে প্রেম করিস, সেটা বাবাকে বলে দিব। যা বলছি মনে থাকে যেন। রাজ প্রত্যেকটা গাড়িতে পানি আছে কিনা চেক করে। এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে আশেপাশে শুধু জঙ্গল। সব গাড়ি পানি, অনু আর নিধি সরিয়েছে। রাজ বিরক্ত হয়ে আবার ফেরত আসে। সীমা, পানি নেই? তোমার কি এখনো খারাপ লাগছে? জরিনা মাথা দোলায়। এত বড় ঘুমটা কেন দিয়েছ? ভাইয়া নতুন বউ, লজ্জা তো থাকবেই। তুই এখানে কেন? তোদের সাথে যাই, অনুনিধিকে সরাসরি বাড়িতে রেখে আসবে, তাই তো? রাহুল গাড়ি ড্রাইভ করে সীমাকে বাড়ি পৌঁছে দেয়। সীমা বাড়িতে গিয়ে রুমে ঘুমাতে যায়, কিন্তু পেটে ক্ষুধা লাগলে উঠে পড়ে। অনুনিধিও সীমাদের বাড়িতে থাকে। ওদের পরিবার বিয়ে বাড়ি থেকে ফিরেনি। সীমা কিচেনে যায় নাস্তা বানাতে। আরে ইয়ার, খুব ক্ষুধা লাগছে। মা নেই, জরিনাটাকে তো ওইদিকে পাঠালাম। এখন নিজের কিছু বানিয়ে খেতে হবে। মা, আমার জন্য তো ফ্রিজে খাবার রাখা থাকে সব সময়। অনু, দেখ তো কিছু আছে কিনা। অনু ফ্রিজ খুলে কিছু খাবার দেখতে পায়। সেগুলো গরম করে তিনজন খেয়ে ঘুমোতে যায়। আমি ভাবছি ছাড় যখন তোর জায়গায় জরিনাকে দেখবি কি হবে। এবার ঘুমা। আমার খুব ভয় করছে, বাড়িতে আমরা ছাড়া কেউ নেই। বাবাকে ফোনে মেসেজ করে দিয়েছি, বাবা মা আসছে।
এদিকে জরিনাকে সীমা মনে করে বরণ করে রুমে নিয়ে যাওয়া হয়। অভি বউয়ের মুখ কাউকে দেখতে দেয় না। রাজ বাসার ঘরে ঢুকে। সীমা, তোমাকে আমি কিছু বলতে চাই। আসলে আমি তোমার দুষ্টুমি দেখে ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। আমেরিকা থেকে ফিরে তোমার কলেজের টিচার হিসেবে যোগদান করি, এই জন্যই যে তোমাকে সবসময় দেখতে পাবো। আমি তোমাকে খুব ভালোবাসি। এটা কয় কি, সীমা আফারে ভালোবাসে? জানি কি ভাবছো, এটাই না? অন্য কাউকে বিয়ে করতে রাজি হলাম কেন? জরিনা মাথা দুলায়। বাবার কথার অবাধ্য আমি কোনোদিন হইনি। ওই মেয়েকে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে আমি সাহায্য করেছি। আমি জানতাম তোমার বাবা মাকে যে ওয়াদাটা করেছিল, বাবাকে তোমাকে বিয়ে করার কথা আমি বলি। সত্যিটা এই জন্য বললাম, তোমার আমার জীবন সত্যিটা দিয়ে শুরু হোক। যাই হোক, তুমি এখনো এত বড় ঘুমটা দিয়ে আছো কেন? রাজ ঘোমটাটা তুলে জরিনাকে দেখে রাজের চোখ কপালে উঠে গেল। তুমি এখানে কি করছো? সীমা কই? জরিনা সব কথা খুলে বলে। সীমা, তুমি খুব পস্তাবে। তুমি শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থেকো। সীমা ঘুম থেকে উঠতে গিয়ে বেড থেকে উঠতে পারল না। সে দেখে রাজ খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আপনি এখানে এলেন কি করে? তুমি কি ভেবেছিলে জরিনার সাথে আমি বাসর করব? নো ওয়ে। তুমি তোমার কথা রাখোনি, এখন আমিও আমার কথা রাখবো না। মানে কি করবেন? প্রত্যেক স্বামী যা করে তাই। অনুর নিধি কই? ওদের আমি বাড়িতে রেখে এসেছি। এবার তাহলে রোমান্স শুরু করি। মা গো, আমার মাথা ব্যথা বেড়ে গেল কেন? সীমা, ফার্স্ট এইড বক্স কই? আলমারিতে। রাজ সীমাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে গেলে সীমা দৌড় মারে। রুমের বাইরে বেরোতে কারোর সাথে ধাক্কা খায়। শোয়েব, তুই এখানে কি করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নয়তো তোকে কুচি কুচি করে কাটবো। জান, আমাকে কি ভুলে গেছো? আমি ফিরে এসেছি। মা, বাবা কোথায় তোমরা? সীমার মা বাবা বেরিয়ে এলো। শোয়েব, তুই এখানে? সীমার বাবা, ওকে পুলিশে দাও। আন্টি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মাফ করে দিন। তুই আমার মেয়ের জীবন নষ্ট করেছিস। ছেড়ে যাওয়ার আগে একবার ভাবিসনি সীমার কি হবে। সীমার বিয়ে হয়ে গেছে, ওর স্বামী তোর মতো ছোট লোক না। এই দেখ যে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, টাকা দেখে নয়। আন্টি, জরিনা আমাদের সব বলেছে। সীমা তোমার স্ত্রী, ওকে বাঁচানোর দায়িত্ব তোমার। রাজ আগামাথা কিছু না বুঝলেও এটা বুঝতে পারছে সীমাকে সে বাঁচাবে। ভাই দেখ, সীমার পিছন ছাড়, নয়তো খুব পস্তাতে হবে। না, আমি ওকে নিয়ে যাব। সীমার হাত ধরতে গেলে শোয়েবের হাত রাজ ধরে। ভালোভাবে বুঝিয়েছি, বুঝোসনি। এবার দেখ তোর আমি কি অবস্থা করি। রাজ শোয়েবকে কয়েকটা ঘুষি মেরে বের করে দেয়। শোয়েব যাওয়ার সময় শাসিয়ে দিয়ে যায় রাজকে। মেরে হলেও সীমাকে বিয়ে করবে। সীমা রুমে গিয়ে কাঁদতে থাকে। রাজ সীমার কাঁধে হাত রাখে। সীমা রাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সীমা, ছেলেটা কেন তোমাকে নিতে এসেছিল? কিসের অধিকারে? সীমা নিজেকে সামলিয়ে বলতে শুরু করে। আমি শোয়েবকে খুব ভালোবাসতাম। কি? রাজের মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট পাচ্ছে। আমি কলেজে নতুন ভর্তি হয়েছি, তখন শোয়েব আমাদের সিনিয়র ছিল। আমাকে প্রথম দিন দেখে প্রপোজ করে। আমি প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হই। এইভাবে দিন যেতে শুরু করে। একদিন শোয়েব এসে বলল, আমি ব্রেকআপ করতে চাই সীমা। না, এটা তুমি বলতে পারো না, আমি তোমাকে খুব ভালোবাসি। সীমা, তোমার বাবার টাকা নেই, তাছাড়া তুমি তোমার হাতটা ধরতে দাওনি। আমার নতুন জিয়ে বিরাকে দেখো, কত মডার্ন। বাবার টাকা পয়সাও আছে, তোমার রূপ দেখে সারা জীবন তো চলবে না। তারপর কি হলো? শোয়েব জানতো না আমি মাহিন খানের মেয়ে, খান গ্রুপের মালিক। শোয়েব চলে যাওয়ার পর আমি ভেঙে পড়ি খুব। অভি, রাহুল, অনু এবং নিধির জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। এখনো কি ভালোবাসো? না, ওর জন্য শুধু আমার ঘৃণা আছে। সীমা, আমার বাড়িতে তোমায় থাকতে হবে। এখানে তোমার জন্য নিরাপদ নয়। আন্টি আঙ্কেল আমাদের উপরের ফ্ল্যাটে থাকবে। ঠিক আছে মা, বাবা কি রাজি হবে? আমি ম্যানেজ করে নিব, তবে তোমার দুষ্টুমি ছাড়তে পারবে না। আমার অতীত জেনেও আপনার খারাপ লাগছে না? না, অতীতে কাকে ভালোবেসেছো আমার তাতে মাথা ব্যথা নেই। তোমার বর্তমান ভবিষ্যৎ আমি হতে চাই। আমি চেষ্টা করব। রাজ সীমার বাবা মাকে বললে রাজি হয়। এভাবে কিছুদিন চলে যায়। সীমা, আমার টাওয়েলটা দাও। 1 মিনিট। বর্তমানে সীমা রাজকে মেনেও নিয়েছে রাজের ভালোবাসা দেখে। সীমা ওয়াশরুমের দিকে টাওয়াল নিয়ে এগিয়ে যায়। তোমার টাওয়াল নাও। রাজ সীমা হাত টেনে ধরে ওয়াশরুমের ভেতরে নিয়ে আসে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। রাজ সীমাকে বুকে টেনে নেয়।
খারাপ কিছুই হবে না, একসাথে আজ শাওয়ার নিব। রাজ, আমার কাজ আছে, ছাড়ো। তোমাকে কাজ করতে কে বলেছে? বাড়িতে এত সার্ভেন্ট আছে কি জন্য? সীমাকে আর কাছে টেনে আনলে সীমা রাজের পায়ে লাথি মারে। কি করলে? বেশ করেছি। সীমা ওয়াশরুম থেকে পালিয়ে যায়। রাজ ফ্রেশ হয়ে নিচে যায়। রাজ, তোমার বিয়ে তো বেশ কিছুদিন হলো, সীমাও যখন সব মেনে নিয়েছে, তো এবার হানিমুনে যা। না বাবা, সীমার পরীক্ষা শেষ, এখনো হয়নি। আজই তো পরীক্ষা শেষ হবে। দেশের বাইরে যাবে না দেশের ভেতরে? আমাদের রাঙামাটিতে তো নিজের বাড়ি আছে, যেখানে যাব। ঠিক আছে, আজই রওনা হবে। আর সীমাকে চোখে চোখে রাখবে। তোমরা কোথায় যাচ্ছ সেটা সীমার বাবা মাকেও বলবে না। আচ্ছা বাবা। কাকে কি বলবে না বাবা? সারপ্রাইজ। এদিকে সীমা পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। রাজ চোখের আড়াল হতে দেয় না। খুব ক্লান্ত লাগছে। হুম। সীমা, আমরা হানিমুনে যাচ্ছি। কবে? আজই সন্ধ্যায়। আগে বলনি কেন? বাবা মাকে বলি। না, বলবে না। কেন বলবো না? আমাকে একদিন না দেখলে বাবা মা মন খারাপ করবে। আমি বলছি তুমি বলবে না। কেন বলবো না? কি প্রবলেম হবে? তোমার জীবনের ঝুঁকি আছে। কোনো বাবা মা তার সন্তানের খারাপ চাইবে না। ওরা তোমার আসল বাবা মা না। সীমা অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। আমি জানি সীমা, তুমি আমাকে কি মনে করছো। তুমি তোমার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে তোমার দাদু দাদিমার কাছে। রাজ, তুমি পাগল হয়ে গেছো। আমার দাদুমা মারা গেছে অনেক আগে, আর আমি বাবা মার নামে একটা বাজে কথাও শুনবো না। তুমি কাপড় গুছিয়ে নাও, আমরা কিছুক্ষণ পর বের হব। আমি তোমার সাথে কোথাও যাব না। এভাবে তুমি মানবে না। এদিকে রাজ সীমার হাত পেছনে কাপড় দিয়ে বেঁধে দেয়। চিৎকার করতে না পারে এজন্য মুখেও কাপড় দিয়ে বেঁধেছে। রাজ একটা লাগেজে সীমার সব কাপড় গুছিয়ে নেয়। রাজ সীমাকে কোলে করে গাড়িতে বসায়। বৌমাকে কেন বেঁধেছো? বাবাও বলেছে যে ও যাবে না, তাই এভাবে নিয়ে যাচ্ছি। আর অভিকে বলিও সীমার নকল বাবা মার উপর নজর রাখতে। আমি এদিক সামলে নেব, তুমি বৌমাকে দেখে রেখো। আসি বাবা। রাজ সীমাকে নিয়ে চলে গেলে সীমার বাবা মা আসে দেখা করতে। আমার মেয়ে কই? অনুদের দেশের বাড়িতে বেড়াতে গেছে, যশোরে। আমাদের একটা কথাও বললো না। আসলে অনুর দাদু অসুস্থ, তাই। আচ্ছা, আসলে আমাদের বলবেন। ঠিক আছে। সীমার মা বাবা চলে যায় নিজেদের ফ্ল্যাটে। কি করবে? আর মাত্র 2 দিন আছে সীমার বয়স 19 হতে, তারপর সব সম্পত্তি ওর নামে হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, মাহিন খান আর ওর স্ত্রীকে মেরে ওদের জায়গা দখল করেছি শুধু সম্পত্তির জন্য। সীমাকে বড় করেছি যাতে ও শুধু আমাদের কথা শোনে। ওর কাছ থেকে সবকিছু লিখে নিয়ে আমরা বিদেশে পালিয়ে যাব। তোমার বোনের ছেলে শোয়েবকে ফোন করো, যশোর গিয়ে সেখান থেকে সীমাকে কিডন্যাপ করতে। রাঙামাটি গেলে আমাদের সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। এখনই ফোন করছি। কেউ জানতে পারবে না সীমার বাবা মাকে আমরা ওর জন্ম হওয়ার দিনে হাসপাতালে মেরে ফেলেছি। আমরা যে আসলাম আর আনিলা তা কেউ বুঝতে পারবে না। সীমার দাদু দাদিমা এখন বেঁচে আছে, ওদেরকে খুঁজে বের করতে হবে। জরিনা ল্যাপটপের সব দেখে নেয়। জরিনা একজন ডিটেকটিভ। রাজের বাবা সীমার সেফটির জন্য জরিনাকে রেখেছে। জরিনা পুরো বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা লাগিয়েছে কেউ বুঝতেই পারবে না। জরিনা তাড়াতাড়ি ভিডিওটা রাজের বাবার কাছে পাঠায়। সীমারা রাঙামাটি পৌঁছায়। সীমার বাঁধন খুলে দিয়ে কোলে করে বাড়ির ভেতর নিয়ে যায়। সীমা ক্লান্ত হয়ে চুপ করে থাকে। পুরো বাড়িতে সীমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব ছবি আছে। একটা ছবিতে একটা নবজাতক শিশুর সাথে একটা মহিলা পুরুষ আছে। খুবই সুন্দর মহিলা, খুব খুশি পরিবার মনে হচ্ছে। রাজ, মনে হচ্ছে ওরা খুব খুশি। ছিল, এখন নেই। এনারা তোমার বাবা মা। তোমার জন্ম হওয়ার পরে এই ছবিটা তোলা হয়েছিল, কিন্তু পরে এনাদের ওই দিনে মেরে ফেলা হয়েছে। আমি এদের বাবা মা বলে মানি না। একবার তাকিয়ে দেখো সীমা, টান অনুভব করবে। রাজের কথা শুনে সীমা ওদিক তাকায়। সত্যি তার একটা অজানা টান হচ্ছে, যা তার বাবা মার জন্য এত বছরও হয়নি। সীমাকে আজ একটা রুমে নিয়ে যায়। সীমা, এটা আমাদের রুম। আমাকে একটু একা ছেড়ে দাও, আমি কিছু সময় একা থাকতে চাই। রাজ সীমাকে একা রুমে রেখে আসে। বাড়ির চারপাশে কড়া গার্ড দিয়ে রেখেছে রাজ। সীমা রাজের কথাগুলো ভাবতে লাগলো। এমন সময় ফোন বেজে ওঠে। যে দেখে রাজ ফোন রেখে গেছে।
শিবা প্রথমে ভাবলেও তুলবে না, কিন্তু এক নাগারে ফোন বাজতে লাগলে সীমা ফোন রিসিভ করে হ্যালা বলার আগে রাজের বাবা কথা বলতে শুরু করে। রাজ, আমি একটা ভিডিও পাঠাচ্ছি, দেখো। এ বলে ফোনটা কেটে দেয়। সীমা রাজের ল্যাপটপ অন করে আসলাম আর আনিল আর ভিডিও দেখে অবাক হয়ে যায়। সীমা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, যাদের এতদিন বাবা মা ভেবেছিল তারাই সম্পত্তির জন্য তার বাবা মাকে মেরে ফেললো। সীমা ঘুমের ওষুধ অনেকগুলো পানিতে গুলিয়ে নিল, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তার। সীমা মুখের কাছে গ্লাস দিয়ে আবার কি যেন মনে করে রেখে দেয়। আমি কেন মরবো? যারা আমার মা বাবার খুনি আমি তাদের মারবো। অনেক হিসাব মিটাতে হবে তাদের সাথে। রাজ এতক্ষণ রুমে দরজার কাছে দাঁড়িয়ে সীমার কাণ্ড দেখছিল। সীমা পানির গ্লাসটা টেবিলের উপর আবার রাখলে রাজ সীমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কে? আমি তোমার একমাত্র স্বামী। আচ্ছা, তুমি এইভাবে চমকে দাও কেন? ভয় পেয়েছিলে? হুম। ওকে, সরি। গ্লাসে কি মিশিয়েছিলে? কই কিছু না তো। আচ্ছা, আমি সব দেখেছি। তবে আমায় আটকালে না কেন? যাতে তুমি এটা নিজে থেকে বুঝতে পারো এ সময় তোমার কি করা উচিত। আমি তোমার পাশে না থাকলেও বুদ্ধি দিয়ে কাজ করবে। রাজ, যাদের আমি এতটা বছর ভালোবেসেছি তারাই। সব ঠিক হয়ে যাবে। চলো তোমাকে ছাদে নিয়ে যাই, মন ভালো হবে। রাজ, কিছু শুনবো না, চলো। রাজ সীমাকে কোলে করে ছাদে নিয়ে যায়। পুরো ছাদ ফুলের গাছ লাগানো, এক পাশে একটা দোলনা। রাজ সীমাকে দোলনায় বসিয়ে দেয়। ভালো লাগছে। তোমার মন ভালো করার আমার কাছে আরও কিছু আছে। রাজ সীমাকে চকলেট আইসক্রিম এনে দেয়, তবু সীমা উদাসীন হয়ে বসে থাকে। এইভাবে তুমি মানবে না। আমরা এখানে যে জন্য এসেছি সেটা শুরু করি। তোমাকে তো আমি। পাশে পানির পাইপ রাখা ছিল, সেটা তুলে রাজকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এবার হলো, যাও এখান থেকে। আমরা এখানে একসাথে থাকবো, সুতরাং তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি চুপ, ওই রকম কথা বলবে না। আমার জীবনটাও তুমি। এদিকে সীমাকে নিয়ে রাজ রুমে আসে। তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর ঘুরতে বের হব। রাজ ওয়াশরুমে ঢুকলে সীমা পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে। সীমার বাবা মার সাথে রাজের ছোটবেলার ছবি থাকলেও আসলাম বা আনিলার সাথে নেই। সীমা আবার রুমে আসলো। ছি, তোমার লজ্জা নেই রাজ? আমি আবার কি করলাম? লজ্জা করে না একটা টাওয়াল পরে শুধু মেয়ের সামনে আসো? রাজ সীমাকে কাছে টেনে নেয়। তাই বুঝি আমি আমার বউয়ের সামনে এসেছি, অন্য কারো সামনে আসিনি। সীমা, তুমি কবে যে বড় হবে? কাঁদছো কেন? আমার ক্ষুধা লাগছে। আমি কিচেনে গিয়ে রান্না করে তোমাকে খেতে দিচ্ছি। তুমি রান্না করতে পারো? আমার বউয়ের যেন কষ্ট না হয়। রাজ কিচেনে গেলে সীমাও পেছন পেছন যায়। আমি সাহায্য করি? না, লাগবে না, হাত কেটে ফেলবে। শোনো না, তুমি লক্ষ্মী স্বামী, তুমি খুব ভালো, প্লিজ। নো ওয়ে। রাজকে জড়িয়ে ধরে। রাজ, হুম, আমি সাহায্য করি। ওকে। তবে সরো, আমি কাজ করব। রাজকে ছেড়ে দেয়। সীমা আমাকে মুরগি বানালে? সীমা আটা মাখতে গিয়ে পানি বেশি দেয়, আবার আটা দেয়, আবার আটা বেশি হয়ে যায়, আবার পানি দিলে পানি বেশি হয়ে যায়। ছাড়ো এসব, আমি করছি, তুমি টিভি দেখো। না, আমি করব। আটা মেখে দাও, আমি রুটি বানিয়ে দিচ্ছি। রাজের গালে সীমা কিস করে। তুমি আসলে অনেক জেদি। রাজ আটা মেখে দিলে সীমা রুটি বাড়ায়, বাট রুটি হয় না। এটা রুটি না কোনো দেশের মানচিত্র। রান্না তুমি করতে পারো না? একজন স্বামী তার স্ত্রীর হাতে রান্না খেতে চায়, আমি চাই। দূর, আমি একটাও পারি না, আমি রান্না করতেও পারি না, খাবো না। সীমা কিচেন থেকে চলে যায়। সীমা শোনো, যাক বাবা চলে গেল। সীমার মন আগে থেকে খারাপ হয়ে আছে, তার উপর আমার উপর রেগে গেল। রাজ, তুই একটা বোকা গাধা। রাজ খাবার তৈরি করে রুমে নিয়ে যায়। সীমা ওঠো, খাবে? খাবো না, যাও, তুমি রান্না করেছো, তুমি খাও। তোমার বাবা মার মতো যেদিন হারিয়ে যাব তখন বুঝবে। সীমা উঠে রাজকে জড়িয়ে ধরে। তুমি খাও বেশি করে, আমি আর কিচ্ছু হারাতে চাই না। তুমি এ কথা বলবে না। বলবো না, তবে এবার তো খাবে। রাজ সীমাকে খাইয়ে দিয়ে রাজও খেয়ে নেয়। এবার ঘুমাও একটু। সীমাকে বুকে নিয়ে রাজ ঘুমিয়ে পড়ে। রাজ ঘুমালে সীমা চুপি চুপি কিচেনে গিয়ে গাজরের হালুয়া তৈরি করতে শুরু করে। রাজের বেশ পছন্দ করে, ইউটিউব দেখে রান্না শুরু করে দেয়। গাজর কাটতে হাত কেটে ফেলে, তবু চিৎকার না করে হাত ব্যান্ডেজ করে আবার রান্না শুরু করে। রান্না শেষে রাজকে ডাকতে রুমে যায়। রাজ, ওঠো না একটু। সীমা, ডিস্টার্ব কর না তো, এসো, ঘুমাবে। রাজ। রাজ এক লাফে উঠে বসে। কি হলো, এভাবে চিৎকার দিলে কেন? আমি না হালুয়া বানিয়েছি, খেয়ে দেখো। তোমাকে কিচেনে যেতে বারণ করেছি না? হাত কেটেছো? না তো। হাত পেছনে লুকিয়ে। সীমা, আমাকে বোকা ভেবো না।
বক বক না করে খেয়ে বলো কেমন হয়েছে। রাজ 1 চামচ মুখে দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু সীমার হাসি মুখ দেখে ফেলে না, দিয়ে খেয়ে নেয়। আসলে সীমা চিনি মনে করে লবণ দিয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। আমিও একটু খাই। রাজ দিতে না চাইলেও সীমা 1 চামচ মুখে দেয়। ওয়াক থু, কি লবণ রে বাবা, আর খাবো না। তুমি এত কষ্ট করে রান্না করেছো, সব খাবো। সীমা রাজের হাত থেকে বাটি নিতে চাইলে রাজ দেয় না। সীমা রাজকে চোখ টিপ্পনি দেয়। রাজ বাটি থেকে হাত ছুড়ে মুখে রাখে। এ সুযোগে সীমা বাটি নিয়ে পালায়। কিছুক্ষণ পর ফিরে এসে রাজের বুকে কিল বসায়। কৌটার গায়ে তো চিনি লেখা আছে, লবণের কৌটার গায়ে কেউ চিনি লিখে? আসলে এখানে যে কাজ করে মর্জিনা, ও লবণ বললে চিনি এনে দিবে, যা বলবে তার উল্টাটা করবে, তাই এই ব্যবস্থা। সীমাকে নিয়ে রাজ সীমার দাদু দাদিমার কাছে যায়। রাজ কলিং বেল বাজালে একটা মেয়ে দরজা খুলে রাজকে জড়িয়ে ধরে। শালা লুচ্চা, বউ থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরছে, তোর তো খবর আছে। আরে জানো, কতদিন পর দেখা। কেমন আছিস? ভালো। ওকে। ও হচ্ছে সীমা, আমার স্ত্রী। আর সীমা, ও হচ্ছে জাহানারা আক্তার দিয়া। হাই সীমা, এসো ভেতরে। রাজ ভেতরে গিয়ে তাহিদ খান আর মিসেস শাহিনা খানকে দেখতে পান। দাদু দেখো কাকে নিয়ে এসেছি, তোমার নাতনি সীমাকে। মাহিনের মেয়ে। আয় দাদু, বুকে আয়। সীমা গিয়ে দাদু দাদিমাকে জড়িয়ে ধরে। তোর জন্য 19 বছর আমরা অপেক্ষা করছি। আশরাফ বলতো তোকে নিয়ে আসবে, আজ এতটা বছর পর নিয়ে আসলো। দাদিমা, আমি জানতাম না ওরা খুনি। রাজ আর ওর বাবা জানা সত্ত্বেও আমাকে বলেনি আগে। ওদের শাস্তিও দেয়নি। এতদিন তোমাদের ভালোবাসা আমি পাইনি। দাদু ভাই, রাজের বাবা আসলামের সাথে বন্ধুত্ব করেছে শুধু তোকে বাঁচানোর জন্য। দাদু, আমি তোমাদের ছেড়ে যাব না। ঠিক আছে, সব কথা তোকে পরে বিস্তারিত বলবো। এবার গিয়ে যা, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নে, দিয়া ওদের রুমে নিয়ে যা। সীমা রুমে চলে গেল। রাজ সীমা দাদুর সাথে এতক্ষণ কথা বলছে। সীমা, তুমি আমাদের মাঝে আসলে কেন? কি বলতে চাও তুমি? আমি আর রাজ একে অপরকে ভালোবাসি, কিন্তু তোমার দাদু ও দাদিমা আমাকে বড় করে তুলেছে। আমি অনাথ। তোমার দাদু দাদিমা এই ঋণ শোধ করতে আমি রাজকে বলি তোমাকে যেন সত্যিটা বলে, আর তুমি রাজকে বিয়ে করে নিলে। আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি, আর তুমি যা বললে বিশ্বাস করব কেন? কাল তোমার 19 বছর পূর্ণ হবে। তুমি তোমার সব সম্পত্তির মালিক হবে। আমিও প্রথমে তোমার সম্পত্তির প্রতি লোভ থাকলে তোমার মায়াবী মুখ দেখে নিজের বোন মনে করি। আর রাজ আমার শরীরে কতটা তিল আছে জানে। চুপ কর। সীমা, আজ তোমাকে শুনতে হবে, রাজ আমাকে ভালোবাসলেও ও এখন তোমার স্বামী, তাই ওকে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। সীমা চলে গেলে সীমা ভাবতে থাকে, যদি রাজ ওকে ভালো না বাসে তবে জানু বলবে কেন? আমাকে তো বলে না এসব। রাজ সীমাকে ভাবতে দেখে মুচকি হাসে। আমার ভাবনা পড়ি কি হব সব সময়? কিছু না, আমি ফ্রেশ হয়ে আসছি। সীমা ফ্রেশ হয়ে রুমে আসে। দিয়া আর রাজ বসে ফোনে কি যেন দেখছে আর হাসছে। তাদের মাঝে 1 ইঞ্চি ফাঁকা নেই। সীমা, তুমি এত তাড়াতাড়ি ফ্রেশ হলে? কেন ডিস্টার্ব করলাম তোমাদের? সরি, আমি চলে যাচ্ছি, ক্যারি অন। সীমা চলে গেল। রাজ বসে থাকে। জানো সীমার কি হলো? বাদ দাও, গেম খেলাই মন দাও। সীমা ও দাদুর রুমে চলে যায়। দাদু, আসবো? আয়। সীমা তার দাদুর পাশে বসে। দাদু, কি যেন বলবে বলছিলে? শোন, তবে তোর বাবা আর তোর মা ভালোবেসে বিয়ে করেছিল, আমরা মেনে নেই। তোর বাবা আলাদা হয়ে রাজের বাবার সাথে বিজনেস শুরু করে। আমি আশরাফের হাতে তোর বাবাকে অনেকবার টাকা দিয়েছিলাম বিজনেস করতে। মাহিন একদিন আমাদের বাড়িতে এলো তোর মাকে নিয়ে। তুই তখন তোর মায়ের গর্ভে। আমরা তোর মা প্রেগনেন্ট শুনে ক্ষমা করে দেই। সব সম্পত্তি তোর বাবার নামে লিখে দিতে চাইলে ও বলে আমার সন্তানের নামে সব লিখে দাও। আমি বললাম কি নামে দিব, তোর সন্তান আগে হোক, তারপর তুই এলি পৃথিবীতে। আর আমরা ওই দিনে উইল করতে যাই। এই সুযোগে তোর মা আর বাবাকে মেরে ফেললো। রাজের বাবা আমাদের এখানে এনে রাখলো। আসলাম আনিলা উইল সম্পর্কে জানতে পেরে তোকে বাঁচিয়ে রেখেছে, না হলে তোকে মারলে সবকিছু এতিমখানায় চলে যেত। দাদু, সামান্য সম্পত্তির জন্য এত কিছু? দাদু ভাই, টাকার জন্য মানুষ সব করতে পারে। দাদু, আমি আসি। যা দাদা ভাই, একা আছে। না দাদু, দিয়া আছে। নিজের সংসার স্বামী ধরে রাখবি। সীমা রুমে এসে দেখতে পায় জিয়াকে জড়িয়ে ধরে রাজ বেডে শুয়ে আছে। সীমা কিছু না বলে ছাদে চলে যায়। মা, তোমরা আমাকে কেন একা ফেলে গেলে? আমাকে নিয়ে যাও, আমি আর এত কষ্ট সইতে পারছি না।
দিয়া রুম থেকে বের হতে দেখে সীমা রুমের দিকে আসছে। দিয়া রাজকে জড়িয়ে ধরলে রাজ তাল সামলাতে না পারে দিয়া সহ বেডে পড়ে। সরি, আমি আসলে ইটস ওকে। সীমা আবার গেল কোথায়? রাজ তাহিদ খানের রুমে গিয়ে দেখে সীমা নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে হঠাৎ কি যেন মনে হতেই ছাদে চলে গেল। সীমা, বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লাগবে, এসো। সীমা রাজ নিজের দিকে ঘুরায়। চলো, রুমে ঠান্ডা লাগবে। তোমাদের প্রেমলীলা শেষ হলো? দেখো আমাকে রাগাবে না, চলো রুমে। সীমাকে টেনে রাজ রুমে নিয়ে যায়। যাও, কাপড় চেঞ্জ করে আসো। যাও তোমার দিয়ার কাছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে তো বাঁচাতে বিয়ে করেছো, তাই না? তুমিও ভালোই ভালোবাসার অভিনয় করতে পারো। আচ্ছা, মানিলা না হয় সম্পত্তির জন্য করেছিল, আর তুমি কিসের জন্য করেছো? সীমা। সীমার গালে রাজ থাপ্পড় বসিয়ে দেয়। সীমা টেবিলের উপর গিয়ে পড়ে কপাল কেটে যায়। কি বলতে চাও তুমি? আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি? তুমি আর কি ভাববে? জন্মের সবাই বাবা মা চলে গেছে, বেপরোয়াভাবে বেড়ে উঠেছ। তুমি তো শোয়েবকে ভালোবেসেছিলে। আমার সন্দেহ হচ্ছে আবার তুমি শোয়েবের কাছে যেতে চাইছো। যতই হোক, প্রথম ভালোবাসা। এদিকে সীমা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এসব রাগের মাথায় কি বললাম সীমাকে? আমার সাপোর্টের এখন বেশি প্রয়োজন। সীমা আবার রুমে এসে ফ্লোরে শুয়ে পড়ে। সীমা, বেডে চলো, ঘুমাবে। ফ্লোরে থাকলে ঠান্ডা লাগবে। কপালটা ব্যান্ডেজ করে দেই। যারা অনাথ তাদের এমনই হয়। তুমি চিন্তা করো না, আমি অনেক দূরে চলে যাব। বড্ড ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি যে কথা আমাকে আমার মতো ছেড়ে দাও। দিয়াকে নিয়ে সুখে থাকো। সীমা, তুমি পাগল হয়ে গেছো? মনে হয় একসাথে এত ধাক্কা নিতে পারিনি। আমার তো কেউ নেই দাদু দিদিমা ছাড়া। তোমরা যে আমাদের জন্য এত কিছু করেছো, আমি তোমাদের জন্য কিছু করব। সীমা বেলকনিতে চলে যায়। পরদিন সকালে রাজ সীমার গায়ে হাত দিয়ে দেখে জ্বর। সবসময় তুমি এমন করো কেন? আজ তোমার ঠান্ডা লেগে জ্বর আসলো। ঝামেলা পাকানো ছাড়া তো কোনো কাজ নেই। আমার জন্য চিন্তা করতে হবে না, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজ সন্ধ্যায় তোমার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু আগে ডাক্তারকে ফোন করি। রাজ ডাক্তারকে ফোন করলে ডাক্তার এসে সীমাকে কিছু ঔষধ লিখে দেন। ওদিকে আজ সীমার 19 বছর পূর্ণ হবে। আশরাফ কোথায় রেখেছে সীমাকে কে জানে। তুমি কিছু করো, নয়তো এত বছরের সব কষ্ট পানিতে যাবে। আঙ্কেল, খোঁজ পেয়েছি সীমা রাঙামাটিতে আছে, তাহিদ খানের কাছে। আর আশরাফ চৌধুরী আপনার সাথে মিথ্যে বন্ধুত্বের নাটক করছে। একবার সীমা আমার হাতে আসুক, তারপর সবার সাথে হিসেব মেটাবো। এখনই রাঙামাটি চল। সন্ধ্যায় সীমা, এই শাড়িটা পরে রেডি হয়ে আসো। সীমার হাতে একটা নীল কালারের শাড়ি দেয়। রাজ রুম থেকে বেরিয়ে গেলে সীমা দরজা লক করে শাড়ি পরে রেডি হয়ে রাজের জন্য আনা নীল পাঞ্জাবিটা সীমা আলমারি থেকে বের করার জন্য আলমারি খোলে। পাঞ্জাবিটা নিতে একটা পেপার সীমার পায়ের কাছে পড়ে। সীমা সেটা মাথা তুলে মাথা ঘুরে যায়। এটা তো ডিভোর্স পেপার, তার মানে রাজ আমাকে ডিভোর্স দিতে চাইছে। রাজ স্বাক্ষর করে রেখেছে। এইটাই সারপ্রাইজ দিতে চেয়েছিল আমাকে, কিন্তু তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিবে ভাবতেই পারিনি। সীমা কাঁদতে থাকে। এমন সময় সীমার ফোন বেজে ওঠে। হ্যালো, কে? মা, আমি তোমার মা। আপনি আমার মা না, আপনারা খুনি। মামুনি, কথা বলার সময় নেই। তোমার বাবা মাকে আসলাম মেরেছে। তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করতে যে কখন ভালোবেসেছি বলতেও পারবো না। এতদিন আমার জন্য আসলাম তোমার ক্ষতি করতে পারিনি। আজ রাঙ্গামাটি আসলাম, আর শোয়েব যাচ্ছে তোমাকে মারতে। তুমি পালাও। আর সব বলে দিয়েছিস। এবার ওপরে গিয়ে সীমার বাবা মাকে বলিস সীমাকে আমি তাড়াতাড়ি মারবো। এই কথা বলে আনিলার পেটে আবার ছুরি মারে। সীমা আনিলার কথা ভাবছে। রাজ এসে দরজায় নক করে। সীমা, তোমার হয়নি? সীমা তাড়াতাড়ি চোখ মুছে নেয়। দরজা খুলে দিলে রাজ সীমার চোখ চেপে ধরে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভরসা রাখো। সীমাকে ছাদে নিয়ে গিয়ে রাজ চোখ ছেড়ে দেয়। হ্যাপি বার্থডে সীমা। ছাদের খুব সুন্দর করে ডেকোরেশন করা। মাঝখানে একটা ছোট টেবিল, তার উপর চকলেট ফ্লেভারে কেক রাখা। রাজ সীমাকে কেক কাটতে বলে। সীমা কেক কেটে দাদু দাদিমাকে খাইয়ে দেয়। রাজকে খাওয়াতে গেলে রাজকে দিয়া খাইয়ে দেয়। সরি সীমা, আর খেতে ইচ্ছে করছে না। নো প্রবলেম। রাত, চলো ডান্স করি। শিওর। রাজ দিয়া কাপল ডান্স করে। শাহিনা, দেখো দিয়াকে রাজের সাথে মানিয়েছে খুব। দাদিমা, তোমরা
কাকে বেশি ভালোবাসো, আমাকে না দিয়াকে? তুই তো আমাদের কাছে ছিলে না, দিয়া ছিল। ওকে আমরা বড় করে তুলেছি। তুই আমার নাতনি। আমি আমার উত্তর পেয়ে গেছি। সীমা রুমে এসে একটা লাগেজের সব গুছিয়ে নেয়। রাজকে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়। ডান শেষে রাজ সীমাকে খুঁজে, বাট পায় না। দাদু সীমা কই? রুমে গেছে, যাও। সীমা অনুষ্ঠান শেষ না হতে চলে গেল? এত ঢং করে গা জ্বলে যায়। আপনি সীমা আপার জায়গায় থাকলে এমনই করতেন। কেউ স্বামীর ভাগ দিতে চায় না। রাজ রুমে গিয়ে খোঁজে, সেখানেও পায় না। একটা চিঠি পায়। রাজ, কি দিয়ে লিখবো বুঝছি না। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। ভয় নেই, আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবো না। দিয়াকে বিয়ে করে সুখে থেকো। দাদু দাদিমা দিয়াকে আমার থেকে বেশি ভালোবাসে। তোমাদের বিয়েতে আমি থাকবো না, তাই আমার তরফ থেকে সব সম্পত্তি তোমার নামে আমি লিখে দিয়েছি। এটা উপহার দিলাম। তোমাকে যখন দিয়ার সাথে দেখতাম খুব কষ্ট হয়। আমি খুব ভালোবাসি। আমাকে খুঁজতে চেষ্টা করো না। এতে সীমা। রাজ চিঠি পড়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। সীমা একটাবারও বলনি তুমি আমাকে এসব কথা, আমি তোমাকে ভালোবাসি। রাজ দম্পতি দলিলের সাথে ডিভোর্স পেপার নিয়ে তাহিদ খানের কাছে যায়। দাদু আমাদের নাটকটা সীমা সত্যি মনে করে বাড়ি থেকে চলে গেছে। ভাইয়া, আমরা তো সীমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, বিপদে ও কি করতে পারে। আমি জানতাম সীমা অনেক অভিমানী, ওর সাথে নাটকটা করা উচিত হয়নি। সীমা এখানকার রাস্তা চেনে না, তুই গিয়ে দেখ কোথায় গেল। ভাইয়া, আমিও যাব, সব তো আমারই প্ল্যান ছিল ওটা। রাজ আর দিয়া সারা রাত ধরে খোঁজে, বাট পায় না। ভোর দিকে পুলিশ কমিশনার ফোন দিয়ে বলে একটা বাস খাদে পড়ে গেছে, সেখানে নীল শাড়ি পরে একটা মেয়েও আছে। রাজ ফোন রেখে হাসপাতালে যায়। সরি স্যার, বাসের সবাই মারা গেছে, আপনার স্ত্রীও বেঁচে নেই। মুখটা বাজেভাবে থেতলে গেছে, চাইলেও চিনতে পারবেন না। রাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্লিজ আমাকে নিয়ে চলুন। রাজকে মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে নীল শাড়ি পরা একটা মেয়ে শুয়ে আছে। সীমা ওঠো, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, প্লিজ ফিরে আসো। তাহিদ খান, শাহিন খান আর দিয়া আসে হাসপাতালে। তারাও কাঁদতে থাকে। 1 বছর পর সীমার জ্ঞান ফিরে আসে। মাথাটা ভারী ভারী লাগছে। থ্যাংক গড, অবশেষে তোমার জ্ঞান ফিরল। 1 বছর কমায় ছিলে। আমি অনিল। সীমা চেয়ে দেখে একটা ছেলে পাশে বসে আছে, মোটামুটি সুন্দর বলা চলে। আমি এখানে কি করে? আমি একজন বিজনেসম্যান, অফিসের কাজে রাঙামাটি গিয়েছিলাম। মিটিং শেষ করে যখন হোটেলে ফিরছিলাম তখন তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে অ্যাডমিট করি। তোমার মাথায় আঘাত লাগাই কোমায় চলে যাও। আমি বাসে চড়ে যাচ্ছিলাম, হঠাৎ বাসটা ব্রেক ফেল করে। আমি জানলা দিয়ে লাফ দিই, এরপর কিছু মনে নেই। এই বাসে যারা ছিল সবাই মারা গেছে। তোমার বাড়ির ঠিকানা বলো, পৌঁছে দিয়ে আসি। আমার পৃথিবীতে কেউ নেই, সবাই থেকেও নেই। তুমি আমার বাড়িতে চলো, আমার কেউ নেই, শুধু একটা বোন আছে। আমায় কি পাগলা কুত্তা কামড় দিছে? মানলাম আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই বলে আমি আপনার সাথে যাব? বিশ্বাস করো। নিজের স্বামী বিশ্বাসঘাতকতা করেছে, আর আপনি তো অচেনা মানুষ। তুমি? আমি বিবাহিতা। সীমা অনিলকে সব খুলে বলে। তোমার একবার সেখানে যাওয়া দরকার। চোখের দেখা সব সময় সত্যি হয় না। যাব না, আমি চলে যাচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। এদিকে সীমার মাথা ব্যথা শুরু হলে ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেয়। অনিল সীমাকে নিয়ে বাড়ি আসে। সীমা তখনও ঘুমে। স্যার, আপারে কি ভালোবাসেন? সীমাকে খুব ভালোবাসি। মেঘার পর সীমার মুখটা দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সীমা বিবাহিতা, স্বামীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। মিষ্টি কই? পাপা, আমি এখানে। অনিল মিষ্টিকে কোলে নেয়। মেঘা অনিলের স্ত্রী আর মিষ্টি অনিল এবং মেঘার সন্তান। মিষ্টিকে জন্ম দিতে গিয়ে মেঘা মারা যায়। সৎ মা মিষ্টিকে কষ্ট দেবে বলে অনিল বিয়ে করেনি। মিষ্টির বয়স 3 বছর। পাপা, মামা ঠিক হয়ে যাবে তো? সীমাকে মিষ্টি মাম্মা বলে ডাকে। মামুনি ঠিক আছে, হয়ে যাবে। সীমার ঘুম ভাঙলে একটা রুমে নিজেকে আবিষ্কার করে। এটা কার বাড়ি? এই রুম তো চেনা লাগছে না। মাম্মা, তোমার ঘুম ভেঙেছে? তুমি কে? মিষ্টি, তুমি বাইরে যাও। মিষ্টি বেরিয়ে গেল। ওকে, আমাকে মা বলছে কেন? শান্ত হও, ডাক্তার তোমাকে চাপ নিতে বারণ করেছে। মিষ্টি আমার মেয়ে। সব কথা খুলে বলে।
আমি মিষ্টিকে বলতে পারিনি যে ওর মা নেই। তোমাকে দেখে মা মনে করেছে। প্লিজ ওকে কষ্ট দিও না। ঠিক আছে, আপনার না বোন আছে? হুম, ও রাঙামাটিতে, কয়েকদিন পর বিয়ে। আজ আংটি পরাতে আসবে ছেলেপক্ষ, তাই আমাদের রাঙামাটি যেতে হবে। তুমি না গেলে মিষ্টি মন খারাপ করবে। ছোট বাচ্চার মন ভাঙতে নেই, আমি যাব। সীমা আর অনিল মিষ্টিকে নিয়ে রাঙামাটি যায়। এখানে আসতে সীমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মিষ্টির হাসি মুখ দেখে কিছুই বলছে না। তাছাড়া অনিল তাকে বাঁচিয়েছে। সীমা, আমরা এসে পড়েছি। আমরা দেরি করায় বরপক্ষ আগে এসেছে। সীমা গাড়ি থেকে নেমে দেখলো একটা বড় বাংলোর সামনে গাড়ি দাঁড় করেছে অনিল। পুরো বাড়ি সাজানো হয়েছে। সীমাকে নিয়ে অনিল ভেতরে যায়। সীমা, ও হচ্ছে আমার বোন দিয়া, আর ও হচ্ছে রাজ। সীমা রাজ আর দিয়াকে দেখে চমকে যায়। রাজ তার পরিবারের সবাইকে দেখে চমকে যায়। সীমাকে জীবিত দেখতে পাবে কখনোই ভাবেনি। তাহিদ খান আর শাহিনা খান সীমাকে জড়িয়ে ধরে কেটে দেয়। দাদুভাই তুই বেঁচে আছিস? সীমা নিজেকে ছাড়িয়ে নেয়। মরে যাইনি আমি। কি ভেবেছিলে মরে যাব? আমার সাথে তোমরা সবাই ধোকা দিয়েছো। সীমা, আমার কথা শোনো। সীমা রাজের গালে থাপ্পড় মারল। লজ্জা করে না আমার হাত ধরতে? কোন অধিকারে আমার হাত ধরেছিস? তোদের সম্পত্তি তো সব দিয়ে দিয়েছি। আর অনিল, দিয়া, আপনার বোন জানলে আমি কখনোই এখানে আসতাম না। দিয়া, তুমি নাকি অনাথ? কে বলল? দিয়া আমার বোন। রাজের পরিবারের সাথে আমাদের অনেক আগে থেকেই ভালো সম্পর্ক, তাই শাহিনা খান আর তাহিদ খানের দেখাশোনার জন্য দিয়াকে আমি এখানে রেখে যাই। আর সীমা, তুমি তাহিদ খানকে চিনো? না, এটা আমার কেউ না, আমি চিনি না এদের। সীমা, তুমি শান্ত হয়ে সব কথা শোনো। ছাড়ো আমাকে। আইনগতভাবে তুমি এখনও আমার স্ত্রী। তোমার উপর আমার অধিকার আছে। আমাদের ডিভোর্স হয়নি। আমি তোমাকে এখন ডিভোর্স দিব। অনিল, আপনি এত বড় উপকার করেছেন, এবার আরেকটা করুন। একটা উকিলের সাথে কথা বলুন। ম্যাম, ওই আঙ্কেলটা তোমাকে ধরে কেন? কিছু না মামুনি, চলো আমরা বাগানে যাই। মিষ্টিকে কোলে নিয়ে সীমা বাগানের দিকে চলে যায়। তাহলে তুই সীমার সংসার ভেঙেছিস? তোকে বোন বলতে আমার লজ্জা হচ্ছে। সীমা 1 বছর কমায় ছিল শুধু তোর জন্য। আর রাজ, দিয়াকে যখন বিয়ে করতে চাও তখন সীমার জীবন নষ্ট কেন করলে? আর তাহিদ খান আর শাহিনা খান, সীমা ওর বাবা মাকে হারিয়ে আপনাদের আশ্রয়ে বাঁচতে চেয়েছিল, আর আপনারাও। অনিল, আমি সীমাকে ভালোবাসি এখনো। তাহলে আমার বোনকে বিয়ে করতে এত তাড়া ছিল কেন? আমি মেঘাকে ভালোবেসেছিলাম। কই, আমি তো তোমার মতো বিয়ে করার পাগল হইনি। আমি এ সম্পর্কে তোমাকে কিছু বলতে পারবো না। তা পারবে কেন? আর একটা কথা সবাই শুনে রাখো, সীমাকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। আমার সন্তান মিষ্টির মা হবে সীমা। রাজ, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, দেখি আমার সন্তানের ভালোবাসা বেশি জোর নাকি তোমার এই মিথ্যা ভালোবাসার। দিয়া, তুই আমার বাড়িতে আর আসবি না। অনিল সীমার মিষ্টিকে নিয়ে চলে গেল। সত্যিটা ভাইয়াকে কেন বললে না? সঠিক সময়ে সব জানাবো। এখন আমার প্রতিযোগিতা তোমার ভাইয়ের সাথে না, মিষ্টির সাথে। মানে মিষ্টি ভার্সেস রাজ? হুম, তাড়াতাড়ি সব সত্যি সবার সামনে আনবো। বেস্ট অফ লাক। সীমা রুমে ঢুকে কাঁদতে থাকে। ম্যাম, আমিও রান্না করবো। না মামুনি, আমি কাঁদছি না। এই যে আমি চোখ মুছে নিলাম। চলো খাবে। আমার মামুনির খুব ক্ষুধা লেগেছে হয়তো। মিষ্টির জন্য খাবার নিয়ে এসে মিষ্টিকে খাইয়ে দেয়। স্যার, সীমা আপা চলে গেলে মিষ্টি খুব কানবো। আমি আমার মেয়ের খুশির জন্য সব করতে রাজি আছি। সীমাকে আমি যেতে দিব না। রাজ রাতে সীমার রুমে আসে। সীমাকে ঘুমোতে দেখে রাজ সীমাকে জড়িয়ে ধরে। সীমার ঘুম ভেঙে যায়। তুমি কেন এসেছো এখানে? চলে যাও। তোমাকে কিছু কথা বলতে এলাম সীমা। তুমি শান্ত হয়ে আমার কথা শোনো। দরজা তো লক করা। পাইপ বেয়ে এসেছি। সীমা, দিয়া প্রেগনেন্ট। অভি ওর বাচ্চার বাবা। অনিল অভির সাথে দিয়ার বিয়ে দিতে চাইছে না, তাই আমি বিয়ে করতে চাই, যাতে বিয়ের দিন আমার জায়গায় অভিকে বসিয়ে অভির সাথে দিয়ার বিয়ে দিতে পারে। অনিল চাইতো সবসময় আমার সাথে দিয়ার বিয়ে হোক। আমরা সবাই 1 বছর আগে নাটক করেছিলাম। দিয়া বলেছিল তুমি আমাকে কতটা ভালোবাসো সেটার প্রমাণ নিতে, কিন্তু তুমি বাড়ি থেকে চলে এলে। ওই ডিভোর্স পেপারটা অনিল রেখেছিল তোমাকে পাওয়ার জন্য। উনি তো আমাকে চিনতো না। তোমার কথা আমি কেন বিশ্বাস করব?
সীমা, আমি তোমাকে প্রমাণ দিতে পারি। দিয়ার সাথে কথা বলো, জানতে পারবে। রাজ দিয়াকে ফোন দেয়। ভাবি, আমার কথা শোনো। অনিল ভাইয়া তোমাকে চিনতো অনেক আগেই থেকেই। ভাইয়া তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আসলাম আর আনিরা, যারা তোমার বাবা মা সেজেছিল, ওরা না করে দেয়। তাছাড়া তুমি ছোট ছিলে, এজন্য তোমায় তুলে এনে বিয়ে করলে বিয়েটা হতো না। আমার মা বাবা জানতে পেরে মেঘের সাথে জোর করে বিয়ে দেয়। ভাইয়া মেঘা ভাবিকে প্রতিদিন মারতো। একদিন ভাইয়া ড্রিঙ্ক করে বাসায় ফেরে, আর সেদিন যার ফল মিষ্টি। মেঘা ভাবি মারা যায় মিষ্টির জন্মের সময়। অনিল ভাইয়া তোমাকে রাজের স্ত্রী হিসেবে সহ্য করতে পারিনি। আমি সেদিন ডিভোর্স পেপার ভাইয়ার কথাই রেখেছিলাম, আর ভাইয়ার কথা মতোই তোমার সাথে ড্রামা করি। ভাবি, রাজ ভাইয়াকে বুঝতে দিলাম না আমি এরকম করেছি। ওদের বলেছিলাম তোমার পরীক্ষা নিব। অনিল তো বলেছিল তুমি ছাড়া ওর কেউ নেই। বাবা মা দেশের বাইরে আছে, মিষ্টিকে ভাইয়া মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি তোমার সাথে সেদিন এমন করি। বাংলাদেশে কি মেয়ের অভাব ছিল? ভাইয়া তোমাকে ভালোবাসে। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ভাইয়া তোমার পিছু পিছু গিয়েছিল, সারাক্ষণ তোমার ওপর নজর রাখতো। কিন্তু অভির সাথে তোমার কিভাবে হলো? ও তো আমার সাথে পড়ে। ভাবি, অভিও আমেরিকা থেকে পড়াশোনা করছে। তোমাকে বাঁচাতে রাজ ভাইয়া আবার ওকে কলেজে ভর্তি করায়। তাই তো বলি, অভিকে বড় বড় লাগে কেন? রাজের মাথায় যে কি চলে বুঝি না, এত ঘুর প্যাচ। তোমার রাজ একজন আর্মি অফিসার, তো বুদ্ধি তো থাকবে। অভি ফোন দিচ্ছে, পরে কথা বলবো। সীমা ফোন কেটে রাজের দিকে তাকায়। সীমা, আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? আর কত কথা তোমার ওই পেটের মধ্যে লুকিয়ে আছে। অনেক। তোমাকে আর হারাতে চাই না। মিষ্টি তো এখানে আছে। রাতে আমার সাথে ঘুমানোর জেদ করেছে, তাই এখানে ঘুমিয়ে পড়ো। এখানে থাকা ঠিক না। মিষ্টিকে নিয়ে চলো, আমরা চলে যাই। অনু, নিধি, রাহুল এরাও ডিটেকটিভ। মুখটা বন্ধ করো, না হলে মশা ঢুকে অসুখ করবে। পরে যা করার করো, এবার চলো। রাজ সীমা আর মিষ্টিকে নিয়ে চলে আসে। সবাই ঢাকাতে আসে। দিয়া আর অভির বিয়ে দেবে অনিলকে না জানিয়ে। সীমা, শোনো না, আজ তুমি এই লেহেঙ্গা পরবে। সীমার হাতে একটা প্যাকেট দেয়। বিয়েটা আমার না দিয়ার। আমি তোমাকে বউ সাজে দেখব। তোমার আমার বিয়েটা তো সেইভাবে হয়নি, তাই। হয়েছে, ঢং করতে হবে না, তুমি সাজিয়ে দাও। রিয়েলি? রাজ সীমাকে তৈরি করে দেয়। মিষ্টি পেছন থেকে আসে। মাম্মা, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে সুন্দর লাগছে? পাপার কথা মনে পড়ছে? না, ওটা পোতা পাপা আমাকে মারতো। রাজ, পাপা ভালো। যদি পাপা তোমাকে নিতে আসে? যাব না। ওকে, চলো এবার, পাকনা বুড়ি। পাপা, মাম্মাকে আর আমাদের আদর করে দাও, নজর লাগবে। ওকে প্রিন্সেস। সীমা, আমাদের মেয়ে কত ফার্স্ট। এদিকে মিষ্টি নিয়ে রাজ আর সীমা বাইরে আসে। দিয়া আর অভি সেম কালার পরেছে। ভাবি, তোমাকে পুরোটাই কারিনা কাপুর লাগছে। তোমাকে সানি লিওন লাগছে। ভাবি, এমন বললে? তোমরা ঝগড়া পরে করো, যা তো হবে। কে বললো আমরা ঝগড়া করব? আমরা দুজন মিলে আপনাদের ব্যান্ড বাজাবো। আমি মাম্মা পাতে। অভি, জানি না ভাই আমাদের কপালে কি আছে। আর একটা আসলে তখন ওকে আমাদের মতো করব। চান্স নেই। সুপার ভাবি। আগে বিয়েটা হোক, তারপর যা করার কর। অভি আর দিয়ার ভালোভাবে বিয়েটা হয়ে গেল। আজ আমার দুই বৌমাকে পেয়েছি, আর আমি কিচ্ছুই চাই না। মা, আমার কিছু বলার আছে মিষ্টিকে। আমার আর রাজের পরিচয় বড় করতে চাই। আমাদের আপত্তি নেই। আমার আছে। আমার বোন বা ভাই না আনলে থাকবো না। সুপার মামনি। এদিকে সীমা লজ্জায় রুমে দৌড়ে পালালো। কয়েক মাস পর দিয়া আজ ডেলিভারি ডেট। সীমা সকালে উঠে কিচেনে কাজ করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দুজনকে হাসপাতালে আনা হয়েছে। দিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়, আর সীমা কেবিনে আছে। ভাইয়া, আমার খুব ভয় করছে। ভাবিও আজ অসুস্থ হলো। তোরা ওটির সামনে বসে থাক, সীমাকে আমরা দেখছি। ডাক্তার সীমাকে চেক আপ করে বললেন, মিসেস চৌধুরী, মিষ্টি কই? আপনার বৌমা মা হতে চলেছে। খুব ভালো খবর মা, আপনারা বসে থাকুন, আমি রাজের বাবাকে বলে আসি। রাজের মা রাজের বাবাকে বলতে ওটিতে যাচ্ছিল। পথে দেখা হয়। দিয়ার ছেলে হয়েছে। সীমাও প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ। আজ শুধু খুশির খবর। আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি রাজের বাবার কোলে ছিল। দাদু,
আমার আরেকটা বোন আর ভাই হবে। ইয়ে, কি মজা! আমাদের বাড়িতে 2টা বেবি হবে, আমি সহ 3জন। রাজ খবর পেয়ে সীমাকে কোলে তুলে নেয়। সুইটার্ট, আমি আজ অনেক খুশি। কি করছো? সবাই আছে তো? থাক, আমি আমার বউকে কোলে নিয়েছি। দিয়াকে দেখবো। চলো। নেমে দাও। না, আজকের পর থেকে তুমি আমার কোলে করে বেরোবে। আমার খুব ভয় করছে আমাদের সুখের সংসারে কারো যেন নজর না লাগে। ওসব চিন্তা বাদ দাও। কিরে, খবর কিছু পেলি? সীমা কই আছে চান্দু? ভাই, ওরা সবাই ঢাকায় আছে। আর আপনার বোন দিয়ার ছেলে হয়েছে, সীমাও প্রেগনেন্ট। সীমা শুধু আমার, ওর বাচ্চাকে আমি পৃথিবীতে আসতে দিব না। সীমা আর দিয়াকে নিয়ে পুরো পরিবার খুশিতে আছে। সীমা রুম ঠিক করছিল, রাজ পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছো? সাঁতার কাটছি, দেখতে পাচ্ছ? পুরো রুম এলোমেলো হয়ে আছে, ঠিক করছি। আর তুমি ঠিকমতো কাজ করতে দিবে না। কি করবো বলো, তোমায় ছাড়া ভালো লাগে না। তা আপনি কি জবে আবার যাবেন না? না, এমন বউ রেখে কেউ যায়? আমার হয়েছে পোড়া কপাল, এমন একটা বর জুটলো আমার কপালে। সব মেয়ে চায় তার স্বামী পাশে থাকুক, আর তুমি? রাজ, ভুলে যেও না, তুমি দেশ রক্ষার শপথ নিয়েছো। দেশকে বাঁচাতে তো হবে। কিন্তু তোমাকে সাথে নিয়ে যাব। না, আমি এখানে থাকি, সবাই তো আছে আমার দেখাশোনার জন্য। রাজ সীমাকে বেডের সাথে চেপে ধরে। যদি অভিযোগ বাড়ির কেউ দেয় না, সীমা তোমার খবর আছে? তুমি আমাকে শাস্তি দিতে পারবে? রোমান্টিক শাস্তি দিব। আমি কিছু ফল নিয়ে আসি তোমার জন্য। প্লিজ, খাবো না, কিছুক্ষণ আগে খেয়েছি। চুপচাপ বসো, আর মর্জিনাকে বলে দিব ঘর পরিষ্কার করে দিবে। রাজ ফল আনতে গেলে সীমা ঘুমের ভান করে চুপ করে শুয়ে থাকে। সীমা ওঠো, আমি জানি তুমিও ঘুমাওনি। রাজ তার হাত দিয়ে সীমার গালে স্লাইড করে। সীমা উঠবে নাকি? উঠছি, আমি খাবো না। একটু খেয়ে নাও। আমি ফল কেটে দিচ্ছি, তুমি মেডিসিন নিয়ে আসো। হাত কেটে যাবে তো? যাবে না। রাজ মেডিসিন আনতে টেবিলের দিকে যায়। সীমা ফল কাটতে আঙুল কেটে ফেলে। রাজ। সীমা, কি হলো? রক্ত? তোমাকে বললাম কেটে যাবে। তুমি বসো, আমি ফার্স্ট এইড বক্স আনি। রাজ সীমার হাতে ওষুধ লাগিয়ে দেয়। রাজ, হাত জ্বলছে। ফু দিচ্ছি, ভালো হয়ে যাবে। এক মুহূর্তে কি করলে? সীমা শুধু রাজকেই দেখছে। রাজ এমন ভাবে ফু দিচ্ছে মনে হয় রাজ ব্যথা পেয়েছে। কি দেখছো? তোমাকে ছাড়া কাকে দেখবো বলো? তাই এখন যদি বকি? সীমা রাজের গালে কিস করে। নিমেষে রাজের রাগ চলে গেল। ভালোই টেকনিক জানো, এবার খাও। রাজ সীমাকে খাইয়ে দেয়। আর খেতে পারবো না। খেতে হবে, খাও। বাচ্চা সুস্থ রাখতে হবে। প্লিজ। না, কোনো কথা শুনবো না, খেতে হবে। সীমাকে জোর করে খাওয়াতে থাকে। সীমা বমি করে দেয় রাজের গায়ে। সীমা, তুমি শুয়ে পড়ো, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি করি। এদিকে সীমা চুপ করে শুয়ে পড়ে। রাজ সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে আসে। তুমি আমায় বকলে না কেন? বকবো কেন? জানো, আমাদের প্রতিবেশীর একজনের বউ প্রেগনেন্ট ছিল। একদিন ওই মহিলা ওর স্বামীর গায়ে বমি করে দেয়, এর জন্য খুব মেরেছিল মহিলাটাকে, যার ফলে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। রাজ সীমাকে বুকে টেনে নেয়। সমাজে কিছু কিছু মানুষ খারাপ আছে। দেখো, তুমি আমার সন্তানের জন্ম দেবে, এতে আমার কোনো কষ্ট হবে না। তোমাকে 10 মাস পেটে এই বাচ্চাকে রাখতে হবে। আমরা একটা ইট পেটে বেঁধে 1 সপ্তাহ থাকতে পারবো না, কিন্তু তুমি একটা বাচ্চাকে এতদিন পেটে রাখবে। ডেলিভারির সময় যে কষ্ট হয়, পৃথিবীতে এমন কষ্ট নেই। এখন আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি, সেটা ভালো হবে না। এ সময় প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রীর খেয়াল রাখা। আমি তোমার মতো স্বামীকে পেয়ে নিজেকে ধন্য মনে করি। সেদিন তোমাকে ভুল বুঝে আমার যাওয়া উচিত হয়নি। একটা বছর আমি কিভাবে কাটিয়েছি তা আমি জানি। বাদ দাও ওসব কথা। আমায় ক্ষমা করেছো তো? দোষ তোমার ছিল না, আমার ছিল। আমরা নিয়তির শিকার ছিলাম। রাজ, আমি তোমাকে অনেক মিস করব। মিষ্টি কই? দিয়া ছেলের সাথে খেলছে, ওখানে নাকি থাকবে যতদিন না তোমার বাবু হচ্ছে। রাজ সীমার মাথায় হাত বুলিয়ে দেয়। সীমা ঘুমিয়ে পড়লে রাজও ঘুমিয়ে পড়ে। সীমা ভোরে ঘুম থেকে ওঠে, নামাজ পড়ার জন্য রাজকেও ডাকে। সীমা, ঘুমাতে দাও। আগে নামাজ পড়ে আসো। রাজ মসজিদে চলে গেলে সীমা নামাজ পড়ে নেয়। মাম্মা। আয় মামুনি। পাপা কই মাম্মা? নামাজ পড়তে মসজিদে গেছে। আমিও নামাজ পড়বো। কালকে থেকে পড়িও, চলো ফ্রেশ হয়ে নেবে। দাদিমা দিবে? তুমি ওঠো না, বোন রান্না করবে। তুমি কিভাবে জানলে বোন হবে? ভাইও তো হতে পারে। হলে হবে মাম্মা, আমি কুতি হব। সীমা মুচকি হেসে মিষ্টিকে নিয়ে নিচে গেল। রাজের মার কাছে মিষ্টি চলে গেল। সীমা কিচেনে যায়। ভাবি, আপনি এইখানে?
ভাইজান জানলে আপনারে গালি দিবে। কেন, তুমি না বললে? রাজ তো জানবে না। কি জানবো না সীমা? কিছু না। এখানে কেন? কফি বানাতে এসেছিলাম। কিচেনে আসতে নিষেধ করিনি তোমাকে, রুমে আসো। মা। রাজের মা ছুটে এলো। আচ্ছা কেন? আমাকে বকেছে। রাজ, তুমি আমার বৌমাকে বকেছো? আমি শুধু বলেছি। চুপ কর, আমার মেয়েকে বকলে তোমার ভাত নেই। চল মা। রাজকে চোখ টিপেনে দিয়ে সুমা চলে গেল। রাজ রুমে যায়। সীমা রাজের মায়ের সাথে দিয়ার রুমে বসে আড্ডা দিচ্ছে। ভাবি, এবার তোমার পালা। ছেলের নাম কি রাখবে? তুমি বলো। তাহসিন চৌধুরী। খুব ভালো নাম। আমারও পছন্দ হয়েছে। ভাবি, রুমে যাও, ভাইয়া ওয়েট করছে হয়তো। কি করে বোঝাবো? আমি রুমে গেলে রাজ আমাকে আস্ত রাখবে না। কি ভাবছো? যাও। সীমা ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখলো রাজ বেডে শুয়ে আছে, কপালে একটা হাত রেখে। সীমা রাজকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। সীমা কি করছো? ভালো লাগছে না আমার। সরি। সীমা উঠে যেতে ধরলে রাজ বুকের সাথে মিশিয়ে নেয়। মন খারাপ করলে? আসলে আজ আমাকে যেতে হবে, তাই মন খারাপ। আজই যাবে? মন খারাপ করো না, আমি কয়েকদিন পর আবার আসবো। তুমি সাবধানে থেকো। ওকে। রাজ সীমাকে বুকে টেনে নেয়। রাজ রাতে চলে যায়। সীমাকে রাজের মা সময় দেয়, দুজন গল্প করে। রাজ পৌঁছে ফোন করে। কি করছো মাই লাভ? তোমার কথা ভাবছি। কবে আসবে? তুমি চাইলে আজই যাবো, চাকরি ছেড়ে দেই। না, চাকরি না করলে আমাকে আর তোমার বাচ্চাকে খাওয়াবে কি? বউ বাচ্চা এতটা পেটুক না, আর আমি না হয় বিজনেস করব বাবার সাথে। মনে পড়ছে খুব তোমায়। ল্যাপটপ অন কর, আমি ভিডিও কল দিচ্ছি। সীমা আর রাজ ভিডিও কলে কথা বলে। সীমা কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। বেশ কিছুদিন পর সীমা চেক আপের জন্য হাসপাতালে যায় রাজের মাকে সাথে করে। হাসপাতালে ঢুকে অনিলের সাথে দেখা হয়। কেমন আছো? সীমা ভয়ে পিছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা খায়। আহাজ আর পালাতে পারবে না। অনিল, ভালো হবে না, তোমাকে পস্তাতে হবে অনেক। আর সীমাকে আমার করে নিব, ওর বাচ্চাকেও আগের উপরে পাঠাবো। অনিল সীমার হাত ধরতে গেলে রাজ এসে অনিলকে ঘুষি মারে। অনিল পড়ে যায় ফ্লোরে। সীমা তুমি ঠিক আছো? সীমা রাজকে জড়িয়ে ধরে। রাজ সীমাকে রাজের মায়ের কাছে দিয়ে অনিলকে খুব মারে। রাজ ছাড়ো, মরে যাবে তো। ওকে আর ছাড়বো না, ও তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছে। রাজ প্লিজ ছাড়ো। রাজ অনিলকে পুলিশে দিয়ে দেয়। আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বের হব, তারপর তোমাকে দেখে নিব। আগে 10 বছর জেলের ভাত খা, তারপর। অনিলকে পুলিশ নিয়ে চলে গেল। রাজ তুমি এখানে কিভাবে? চাকরি ছেড়ে দিয়ে আসলাম। আজ যদি দেরি করে আসতাম তো কি হতো? আর বাঁচতাম না মনে হয়। খবরদার এমন কথা বলবে না, তোমার কিছু হবে না। সীমাকে চেক আপ করিয়ে রাজ আর রাজের মা বাড়ি আসে। সীমা বাড়ি আসতে মিষ্টি আসে। মাম্মা, তুমি কোথায় গিয়েছিলে? হাসপাতালে মা তোমার মাম্মা চেক আপ করতে। পাপা, তুমি আবার যাবে? না মামনি, সীমা তুমি রুমে যাও, মিষ্টি মাম্মা রেস্ট নেবে এখন, তুমি দাদিমার সাথে যাও। রাজের মায়ের সাথে মিষ্টি চলে যায়। সীমা রুমে গিয়ে শুয়ে থাকে, তখন ডক্টরের ফোন আসে। সীমা ফোন তোলে। হ্যাঁ ডক্টর বলুন, রিপোর্ট এসেছে? সীমা, তোমার প্রেগন্যান্সির প্রবলেম আছে। এই বাচ্চাকে জন্ম দিলে তুমি বাঁচবে না। 1 বছর কোমায় ছিলে তুমি, এজন্য তোমায় এ প্রবলেম হচ্ছে। এখন কি হবে ডক্টর? বাচ্চাটাকে অ্যাবর্শন করতে হবে। সীমা ফোন কেটে দেয়। রাজ রুমে ঢুকে সীমাকে বসে থাকতে দেখে রাজ সীমাকে কোলে তুলে নেয়। কি করছো? বসে আছো কেন? শুয়ে থাকতে বলিনি? রাজ সীমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সীমা চিন্তা করতে থাকে। দিন যেতে থাকে এভাবে। সীমা কিছু বলতে পারে না। রাজ সীমা যথেষ্ট কেয়ার করে। সীমার ডেলিভারির দিন এগিয়ে থাকে। একদিন রাতে সীমা পেট ব্যথা শুরু হয়। রাজ সীমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সীমাকে ওটিতে নিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ডক্টর ওটি থেকে বের হয় না। ডক্টর ওটি থেকে বের হয়ে এলো। ডাক্তার নার্সের হাতে একটা ফুটফুটে ছেলে। নার্স রাজের কোলে দেয়। রাজ তার ছেলেকে কোলে নেয়। সীমা কেমন আছে ডক্টর? সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এটা হতে পারে না, বলুন আপনি মিথ্যা বলছেন। এটা সত্যি স্যার, আপনার স্ত্রীর প্রেগন্যান্সির প্রবলেম ছিল, একটা চিঠি আপনাকে দিতে বলেছে। নার্স একটা চিঠি রাজের হাতে দেয়। রাজ, তুমি যখন এটা পড়বে তখন হয়তো আমি পৃথিবীতে আর থাকবো না। আমি তোমাকে অনেকবার আমার প্রবলেমের কথা বলতে চেয়েছি, কিন্তু তোমার আর পরিবারে খুশি থেকে বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। আমাদের ছেলের নাম রিশান রেখো, আর পারলে ওকে একটা মা দিও। আমি তোমার পরিবার পেয়ে নিজের বাবা মাকে না পাওয়ার ব্যথা ভুলতে পেরেছি। তোমার পরিবারকে আমি কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে।
রাজ, যখন তুমি আমার পেটে কান লাগিয়ে বাচ্চার সাথে কথা বলতে, খুব ভালো লাগতো। আমি তোমার এই খুশি সারাক্ষণ দেখতে চেয়েছি। দাদু দাদিমাকে দেখে রেখো, আর মা বাবাকে বলো আমাকে ক্ষমা করতে। মিষ্টিকে কখনো অনাথ করো না। তুমি আবার বিয়ে করো। তোমার সীমা। রাজ চিঠিটা পড়ে কাঁদতে থাকে, সবাই কাঁদতে থাকে। একবার ভাবলে সীমা আমার কথা, আমি সন্তান চাই না, তোমাকে চাই। প্লিজ ফিরে আসো। 25 বছর পর। তারপর কি হয়েছে চাচ্চু? রাজ ভাইয়া ভাবির মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা, আমার বড় আম্মু আর বড় আব্বুর সন্তান রিসান বলে আমার নিজের ভাই না। আমি মানব না রিসান আর মিষ্টি আমার ভাই বোন। মিষ্টির বিয়ে হয়ে গেছে। অনেক জেল থেকে ছাড়া পেয়ে মিষ্টিকে নিতে আসলেও মিষ্টি যায়নি। অভি আর দিয়া তাহসিনের সাথে মিষ্টি আর নিশানকেও বড় করে তুলেছে। এদের ভাই বোনের সম্পর্ক টিকে থাক সারা জীবন। আমি তাই চাই।